চলে আয় এবার, বিপদ আপদের হাত পা নেই। ইদানিং আশেপাশে যা হচ্ছে, তারপর তুই পয়সাওয়ালা হওয়ার একটা অসুবিধা আছে। সাতকে ঘুমাতে তোর কাছে পাঠালাম, বৌমা না থাকলে, ও বাড়িতে থাকলে ডাকাতের বাপও আসার সাহস করবে না। সানভীর হেসে ফেলল। আচ্ছা আসছি, রাখছি চাচা। গাড়ি নেয়নি সানভীর। শাওকির বাইকে চেপে ও বাড়ি গিয়ে দেখতে পেল সবাই জেগে আছে তার অপেক্ষায়। এক কোণে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে নাফিয়া নামের মেয়েটি। সিমিনও পাশে দাঁড়িয়ে চোখ ডলছে। ওদের গিয়ে নিয়ে এসেছে অসীম, জোর করে, রেগে থমকে। নাফিয়া খুব বেশি অবাধ্যতা দেখাতে পারেনি। নিসা আর সাদ নিজেদের ঘরেই ঘুমাচ্ছে। শাহনাজ উঠে বসে আছে সোফাতে। আজকের রাতের জন্য নিদ্রা তার হারাম হলো। ডাকাত একটি কম আতঙ্কের শব্দ নয় তার কাছে। একবার ওরা 3 ভাই ছিল না এ বাড়িতে। অসীম আর শাহানাজ সিমিন আর নাফিয়াকে নিয়ে এক রাত দৌড় খেয়েছিল ডাকাতের উৎপীড়নে। দরজায় লাথিয়ে বসিয়েছিল। কেবল ওদিকে প্রাণ যায় যায় অবস্থা। নেহাত সাদ সে রাতে চলে এসেছিল বলে বিপদ ঘটেনি কোনো। অসীম সানভীরকে দেখে অস্থির, বলল, এসেছিস? মুমতাহিনা ফোন করে বারবার বলে দিয়েছে আমাকে তোকে এনে আজ রাত এখানে রাখতে। ওদিকেও ঘুমাতে পারছে না টেনশনে। ফেসবুকে খবরটা দেখলো। বসার ঘরের সেন্ট্রাল টেবিলের উপর বিশাল বড় একটা ফ্লাক্স ভর্তি চা, আশেপাশে গুছিয়ে রাখা বেশ কয়েকটা চায়ের কাপ। সাউকি ঢুকে নাফিয়াকে বলল, বাপ রে, চা কি ডাকাতের জন্য জাল করলে এত? স্যারকে দেখে সংকোচে নিয়ে দাঁড়িয়েছিল নাফিয়া। আড়ষ্টতা ভেঙে বলল, তোরা তো সেহরি অব্দি এমনিতেই রাত জাগবি, তাই 1 ফ্লাক্স জাল করে রাখলাম। তাই বলে এত? ডাকাত এলে ওদের সাথে নিয়েও খাওয়া যাবে। একটু হেসে নাফিয়া খুব বিনয়ে সানভীরকে বলল, চা চলবে স্যার? আপনাকে দেব? সানভীর হেসে মাথা নেড়ে বলল। হোয়াই নট। নাফিয়া এগিয়ে এসে শ্বশুরসহ সবাইকে কাপে চা ঢেলে দিয়ে সানভীরকে বলল, চায়ে কি চিনি ঠিক আছে স্যার? আসলে চিনি একটু কমিয়ে দিয়েছি আমি। সানভীর বসলো, চায়ে চুমুক দিল, বলল, এই চা ডাকাতের জন্য হলে চিনি একদম ঠিক আছে। চিনির দাম বেড়েছে, ডাকাতের অতি চিনি খাইয়ে কাজ নেই। তবে আমার একটু চিনি লাগবে প্লিজ। নাফিয়া একটু লজ্জা পেয়ে বলল, নিশ্চয়ই বিস্কিট। সলিড হলে ভালো হয়। ও রান্নাঘরের দিকে এগিয়ে যেতে শাহনাজ ঘুম কাটিয়ে আলাপ জুড়ল। সানভীরের কোন বোনটা কার কি অবস্থা জানতে চাচ্ছে। সানভীর হঠাৎ বলে, শাহিদের বউ কি ওর সাথে বরিশাল থাকে চাচি আম্মা? থতমত খেলো সবাই। অতি দ্রুত নিজেকে সামলে নিয়ে শাহনাজ অস্ফুটে জবাব দিল, পরিবেশটা গুমোট, সকলের অস্বস্তি 10 গুণ বাড়িয়ে দিতে সানভীর হঠাৎ ইতস্তত করে বলল, মানে একটা কথা শুনেছি আমি, অনেকবার জিজ্ঞাসা করব বলেও আসলে করা হয় না চাচা, যদি কিছু মনে না করতেন তো। অসীম বলল, হ্যাঁ বল, অবশ্যই বল, কি জানতে চাস? আমি খুব কাছের এক লোকের কাছে শুনলাম শাহিদের নাকি একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। পরবর্তীতে বউয়ের কাছে এক্সপোজ হয়েছে। এটা একটা ভিডিও দেখেছে ওই লোক। আমি দেখিনি অবশ্য, তার আগে সরিয়ে নেওয়া হয়েছে সেই আইডি থেকে। অসীমের কপাল জুড়ে ঘাম ফুটে উঠল। সানভীর এবার গলার স্বর নামিয়ে বলল, আমি বিশ্বাস করিনি যদিও বলেছি ভুলভাল দেখেছো। শাহিদের মতো একজন ভালো জেন্টলম্যান এসব করবে, এটা তো ভাবনাতেই আনতে পারি না আমি। থামলো সানভীর। বাকিরা নির্বাক। বিস্কিটের পেয়ালা হাতে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে পড়া নাফিয়াও নির্বাক। হঠাৎ করে শাহেদের নামটা শুনে বিশ্রী রকমের একটা কাঁপুনি দিল শরীরটা। চোখ দুটো জ্বলে উঠল, মাথাটা ভো ভো করে উঠল। কিন্তু পরক্ষণে কোনো এক শক্তি বলে পা দুটোকে টেনে সামনে এগুলো। এই নামটা সকাল সন্ধ্যা ওর পিছু ছাড়বে না, তা তো ওর জীবনে এক চরম বাস্তবতা। এভাবে পলকা ডগার মতো বারবার ভেঙে চুরে পড়লে নাফিয়া নিজেকে নিজে অসম্মান করবে। তবে এ তো হতে দেওয়া যায় না। ওই নামটা থাকুক, ওর আশেপাশে ঘুরে ফিরে প্রতিধ্বনিত হোক, খাবি খাক। ও জাত গেল বলে মুখ নোয়াবে না। ও বিচ্ছিন্ন এক সাম্রাজ্যজয়ী রানী। ও ওর পথে সগর্বে হাঁটবে। কোনো একদিন ধুম করে স্যারের কাছে ও নিজের পরিচয়টা দিয়ে দেবে নাফিয়া ঠিক করলো। মুখটাতে সেই সাবেকি প্রাণোচ্ছলতা নিয়ে ও বিস্কিটের পেয়ালা রাখলো সানভীরের সামনে। অসীম বিব্রত গলায় বলল, এই ব্যাপারে পরে তোকে বলবো, আজ থাক। সানভীর মাথা নাড়ায়। চা শেষ করে উঠতেই সাউকি নিচতলার গেস্ট রুম খুলে দেয় সানভীরকে। রাত তখন 1:30। মুমতাহিনার কল আসে তখন। সানভীর বলল, আবার কে? আমি চাচার বাসায়, কাল পরশু বরিশাল ফিরব।
পাত্রী রিলেটেড আলাপ পড়তে কল করলে পাত্রী রিলেটেড আলাপ পাড়তে কল কর পাত্রী রিলেটেড আলাপ পাড়তে কল করলে তোমরা যে মেয়ে দেখেছো তাদের বলে দাও 5 তারিখের বিকালে আমরা কথা বলবো। তাহিনা ধমক দিয়ে বলল, আরে ধুর, এখানে কোনো মেয়েই দেখছি না, বরগুনাতেই দেখবো। ওই পাথরঘাটা উপজেলার চেয়ারম্যানের মেয়ে একজন, আর তোর এমপ্লয়ি মেয়েটা, দুইজনকে এক ঘড়িতে দেখে যাব। অসীম কাকার সাথে কথা হয়েছে, মেয়ে ভালো, অসম্ভব ভালো। তাছাড়া আত্মীয়ের মধ্যে জানাশোনা। কাল পরশু আমরাই আসছি বরগুনা। সানভি শুয়েছিল কেবল, আপার কথায় চোখ বড় বড় করে উঠে বসলো, বিরক্ত গলায় বলল, আবার চুপ, এত নখজ করছিস কেন তুই? মেয়েটা কত সুন্দর, কত চমৎকার বিবরণ শুনলাম। আচ্ছা, তোর নাকি পছন্দ নেই কোনো? তবে তুই এত আপত্তি করছিস কেন? একবার কথা বলেই দেখি। তুই না হয় মেয়ের সাথে কথা বলে দেখবি। সানভীর চুপ হয়ে গেল। মুমতাহিনা বলে, তোর কি আরো স্মার্ট মেয়ে লাগবে? ও মেয়ের কিছু ভালো লাগেনি? আপার কথার জবাব দিতে অস্বস্তিতে পড়তে হলো সানভীরকে। সত্যি বলতে নাফিয়া আক্তার যথেষ্ট স্মার্ট এবং এক দেখাতেই পছন্দ করে ফেলার মতো মেয়ে। এবং সব থেকে চমৎকার একটি ব্যাপার, তার মুখে সবসময় লেগে থাকা হাসিটা, তার গোছালো কথা, তার সরল আলাপ। অপছন্দ করার মতো কিছুই নেই, কিন্তু এটা আপার সাথে বলল না, তাহলে হয়তো কালই চলে আসবে কথা বলতে। এক বিচ্ছিরি সিন ক্রিয়েট হবে শেষমেশ নিজের এমপ্লয়ির সাথে। মুমতাহিনা ভাইয়ের নিশ্চুপতায় বলতে লাগলো, খুব অসভ্য আচরণ করছি না রে, কিন্তু ভাই সত্যি ভালো মেয়ে পাওয়া যায় না রে আজকাল। হীরা ভেবে ধরতে গেলেই দেখি কাজ। এই মেয়েটার ব্যাকগ্রাউন্ড আমাদের অসীম কাকা আর চাচি আম্মা, আর সন্দেহ থাকার উপায় নেই। একটা ঠান্ডা মাথায় ভাব না। সানভীর কথা বেশি বাড়াতে দিতে চাইলো না, আস্তে করে বলল, আচ্ছা, এ নিয়ে আমরা কাল কথা বলবো। এখন আমার অনেক ঘুম পাচ্ছে, ঘুমাই আমি। ও কল কাটলেও সানভীর সারা রাত বিছানায় পিঠ দিতে পারেনি। অচেনা পরিবেশে তার ঘুম এমনিতেই ভালো হয় না। এপিট ওপিট করতে করতে উঠে সেহরি খেলো সবার সাথে। সেহরি খেয়ে ফজরের নামাজ পড়েও যখন ঘুম এলো না, তখন ঠিক করলো বাইরে হাঁটবে। এই বাড়িতে সানভীর এসে গিয়েছে প্রায় 10 বছর আগে। তার চাকরি পাওয়ার আগে, যখন অসীম কাকার মা মারা গিয়েছিলেন। বাড়ির পেছনে বিশাল বড় পুকুর আর নারিকেল বাগানটা তার ভীষণ পছন্দের ছিল। সানভীর একাই বেরোলো হাঁটতে। একটা ছোটখাটো সাফারি পার্কের চেয়ে আয়তনে একটু ছোট হবে জায়গাটা। ঘুরতে ঘুরতে সানভীর গিয়ে দাঁড়িয়ে পড়লো পুকুরের পশ্চিম পারে। আলো তখনও ফুটতে শুরু করেনি সেরকম করে, তবে স্পষ্ট দেখা যাচ্ছে নাফিয়ার উজ্জ্বল মুখটা বড় ঘোমটার নিচে। পাশে বসে সিমিনার সাউকি হাত নেড়ে নেড়ে গল্প করছে। নাফিয়ার হাতে একটা ঝামা। পুকুরের পার ঘেঁষা সানের চটানে কিছু কালিঝুলি মাখা হাঁড়ি পাতিল। ফর্সা হাত দুটো সমস্ত জোর খাটিয়ে ঘষছে সেগুলো। কালিতে মাখামাখি হলো হাত দুটো। এমনিতে সচরাচর অসীমের জন্য মাটির চুলায় রান্না হয়, হাঁড়ি পাতিল ধুয়ে যায় হেল্পিং হ্যান্ড। তবে আজ তাদের সবার ছুটি। শাহনাজকে অসুস্থ শরীরে সবটা করতে হবে বিধায় নাফিয়ায় সবটা করে রেখে যাবে। কাজ করতে করতে ওরা আড্ডা দিচ্ছিল জমিয়ে। সানভীরার সামনে এগুলো না, কিছুক্ষণ কালিঝুলি মাখা হাতের দিকে তাকিয়ে থেকে ঘুরে পুকুরের অপর পাশে চলে গেল। সকাল 10টায় একটা মিটিং আছে, আরো 2টা ইউনিয়ন থেকে সদস্য সংগ্রহের বিষয়ে জরুরি আলোচনা। সানভীর ঘন্টাখানেক সময় থাকবে। ও বাড়ি থেকে জলদি জলদি নামার আগে নাফিয়ার সাথে আরো একবার দেখা হলো। নাফিয়া বেরুবে তখন চিল্লিয়ে সিমিনকে বলছিল, সিমিন 50 টাকা খুচরা দে আমাকে, পারলে 5 টাকার দুটো কয়েন দিবি। এখান থেকে ভাড়া 15 টাকা, হাতে 20 টাকা তুলে দিলে আর 5 টাকা ফেরত দিতে চায় না। ইয়াং ইয়াং সব রিক্সাওয়ালা এত শয়তানি করতে পারে। বলতে বলতে নিজের টোট ব্যাগে পার্স আর হাত পাখা ঢুকিয়ে নিয়ে যখন নিজের স্লিপার খুঁজছিল, তখনই শুনলো গম্ভীর গলাটা, আপনাকে আমি নামিয়ে দিচ্ছি অফিসে, আমার গাড়ি গেটে রেখে দিয়েছি আমিন। নাফিয়া ঘুরে দেখলো সানভীরের সহজ দৃষ্টি। লোকটা পাঞ্জাবি পরেছে, সাদা রঙের, একটা কাঁচা পাকা চুলগুলো মানিয়ে গেছে। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে বলে, সিমিনকে দেখলাম কোথাও বেরিয়ে গেল, তাই বললাম। না স্যার ধন্যবাদ, আমি রিক্সা নিয়ে যাব। অস্বস্তি নিয়ে বলেও নাফিয়া দাঁড়িয়ে রইল। ওর আসলে পরিচিত বড় মানুষকে মুখের উপর ফিরিয়ে দেওয়ার অভ্যাস নেই। কথাগুলো কর্কশ বলে ফেললো কিনা এটা বুঝতে তাকিয়ে আছে সানভীরের দিকে। সানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বেরোলো পেছনে নাফিয়া। তবে দুর্ভাগ্য নাফিয়া, রাস্তায় একটা রিক্সা নেই। যেগুলো আছে সব 25 টাকা চাইছে। নাফিয়া তো 25 টাকা ভাড়া দেবেই না, তাকে হিসাব করে চলতে হয়। 10টা টাকার মূল্য অনেক এখন তার জীবনে। সানভীর গাড়িতে উঠে বসলেও একটা ফোন এসে যাওয়ায় আর আগে বাড়েনি। ও ফোন কানে চেপে চুপচাপ তাকিয়ে দেখছে নাফিয়ার কাজ কারবার। পরপর হঠাৎ করেই হেসে ফেললো। গাড়ি স্টার্ট করে সামনে এগিয়ে গিয়ে বলল, উঠুন, আজকের মতো 15 টাকাও বাঁচিয়ে নিন।
এই কথাটাতে নাফিয়া একটু অপমানিত বোধ করলো মনে হলো। সানভীরও থতমত খেলো, পরপর মুখটা একটু গম্ভীর করে বলল, মানে অফিসের মিটিংয়ে লেট হলে আমি কাউকে ছাড় দিই না, তাই বললাম। নাফিয়া আর ধৈর্য রাখতে পারলো না, এবার রিকশাও পাচ্ছে না। ওদিকে স্যারের সহজ মুখ। ও আড়ষ্ট শরীর নিয়ে উঠে বসলো পেছনের সিটে। সানভীর কথা না বলে চুপচাপ গাড়ি স্টার্ট করলো। আবার ফ্রন্ট মিররে এক পলক তাকিয়ে দেখলো নাফিয়া নখ কাটছে নিজের হাতে নেল কাটার। কালিমাখা হাড়ি পাতিল ধুয়ে হাতের অবস্থা বেহাল, তাই একটু নখসজ্জা করছে। এবার আর সানভীর নিজেকে আটকাতে পারল না, হেসে ফেললো ভীষণ করে, তবে শব্দ হলো না। ভদ্রমহিলার প্রতিটি আচরণ একদমই সোজাসাপটা। অদ্ভুত লাগছে সানভীরের সব আচরণ, তবে খারাপ ঠিক লাগছে না। ও মজা পাচ্ছে। অফিসের গেটের গাড়ি থামলে নাফিয়ায় আগে ঢুকলো, পেছনে সানভীর। বাকি এমপ্লয়িরা সামনে জানালা দিয়ে চোখ বড় বড় করে এতক্ষণ ওদেরকেই দেখছিল। সকলের মুখটা থমথমে। সানভীর ঢুকতে জুয়েল সবাইকে বলল মিটিং রুমে যেতে। সবাই গেল না। অঞ্জলি তার আরেকজন কলিগ মারুফ আর শিরিনকে ডেকে বলল, দেখেছেন, বলেছিলাম না এরা রিলেটিভ নয়তো বেশ কাজের লোক। তাই তো স্যার কদিনই তাকে বেশি পাত্তা দিচ্ছে, তার যে কোনো রাবিশ প্রস্তাব মেনে নিচ্ছে অফিসে। দেখেছেন, আমার কথাই সত্যি হলো, তাই না বলুন? শিরিন একটু ঢং করেই বলল, আমরা এসব পারি না বলেই কোথাও উন্নতি করতে পারি না বাপু। মারুফ তাতে সায় দিল। ঠিক বলছেন, মেয়েরা একটু সুন্দর হলেই সমস্যা। সব সময় সৌন্দর্যকে কাজে লাগিয়ে স্বার্থ সিদ্ধি করতে চায়, বাজে মেয়ে লক্ষ্য থাকার। খুব সকালে মূর্ছনা কাজে লেগে পড়েছে। ওর হোস্টেল থেকে মালামাল টানতে টানতে বেলা 11টা তখন। অমন সময় ওর ফোনে কল এলো ওর বাবার। মূর্ছনা কলটা রিসিভ করেই থ হয়ে গেল। ক্লান্তিতে ঝিমিয়ে পড়া শরীরটা টনটন করে উঠলো, লাফিয়ে চেঁচিয়ে বলল, হোয়াট? তোমরা বরগুনা আসছো মানে? জলিলুর বলে, বরগুনা আসছে মানে বরগুনা আসছে তোর বিয়ের ব্যাপারে কথা বলতে। হতবাক মূর্ছনা থেমে থেমে বলল, মানে কার সাথে? কার সাথে আবার? যার সাথে ধরা খেয়ে আমাদের নাক কান কেটেছিস তার সাথে। অসীম তালুকদার নামের ভদ্রলোক আজ সকালে কল করেছিলেন, তিনিই সিলেটে আসতে চেয়েছেন, তবে আমাকে তোর ইনস্টিটিউট থেকে ডেকেছে বিধায় আমিই যাচ্ছি। মূর্ছনার হঠাৎ খুব রাগ উঠলো। রাগে চোখে পানি এলো, বলল, বাবা তুমি নিজেই হাঁটতে পারো না, এত তামাশা করছো কেন? আমি সবটা সামলে নিচ্ছি, আমি কিছু করিনি, তাই অচেনা একটা ছেলেকে বিয়ে করার প্রশ্নই। কথাটা বলে শেষ করার আগেই জলিলুর কল কাটলো। মূর্ছনার রাগে চূড়ায় উঠে তরতরিয়ে হঠাৎ করে সাউকির নাম্বারটা খুঁজে বের করে ওকে কল দিল। সাউকি দোকানে এসেছিল। মূর্ছনার নাম্বারটা দেখে ভীষণ হতভম্ব সে। রিসিভ করে কানে চাপতেই মূর্ছনা বলল, আপনি এখন দোকানে? জি, কেন? বিষয়ে ঘোর কাটছে না সাউকির। কেন জবাব না দিয়ে মূর্ছনা কল কেটে ঘরে তালা মেরে একটা রিক্সা নিল। একদম সাউকির দোকানে ঢুকে রাগ আর ক্ষোভ নিয়ে বলল, আপনার বাবাকে আপনি ফেরাবেন, আমি করব না আপনাকে বিয়ে, বুঝলেন আপনি? বলতে বলতে মূর্ছনা কেঁদে ফেললো। সাউকি হা করে আছে। কি হয়েছে, কেন হয়েছে সেই প্রশ্ন করতে মূর্ছনা হড়বড়িয়ে সব বলল। গলা কাঁপছে প্রকটভাবে, কথা বলতে পারছে না। আর সাউকি দেখছে ওর সামনে দাঁড়ানো কালো মেয়েটিকে রাগলে আর কাঁদলেই সুন্দর লাগে। ও এসব কিছু জানতো না, বাবা ওকে না জানিয়ে করেছে এসব। আচ্ছা, বাবা কি ওদের বিয়েটা দিয়েই তবে থামবে? হতেই পারে, অসীম তালুকদার তো অসীম তালুকদার। তবে বিয়ে হলে সাউকি রোজ একবার এই মেয়েকে রাগিয়ে কাঁদিয়ে উপভোগ করবে আদুরে সৌন্দর্য। ভেবে ভেবে লাজুক হাসলো সে। মূর্ছনায় হাসি দেখে আরো রেগে গেল, বলল, গায়ে লাগছে না আমার কষ্ট না? আমি কট খেয়ে বিয়ে করা বদনাম নিয়ে ঘোড়ার মতো মেরুদণ্ডহীন মেয়ে নই। আপনি বিয়েতে না বলবেন, বলবেন 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 বলবেন। সাউকি এবার দুষ্টুমি করে বলল, পারবো না, আমি আমার বাবার বাধ্য ছেলে। মূর্ছনা চেঁচিয়ে উঠল, আমিও খুব জঘন্য মেজাজের মেয়ে, আপনি বিয়েতে না বলবেন নয়তো। নয়তো কি? মূর্ছনা ফুসফুস করছে রাগে। সাউকি এর দু চোখে প্রকট আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এত কেন ওভার রিয়াক্ট, কেন? কিসের গুমর এই মেয়ের? প্রশ্নটি বুমেরাং হয়ে ঘুরপাক খাচ্ছে মনে। বলল, আচ্ছা রিল্যাক্স, বিয়ে তো এখনই হয়ে যায়নি, যান বাড়ি যান। মূর্ছনা যায় না। ও মৃদু শ্বাস টেনে বলে, আগে বলুন আপনি বিয়েতে না বলবেন। এইবার সাউকি একটু অপমানিত বোধ করলো। ওর পুরুষ মনের ইগো নামক পাতলা আবরণটাকে এই মেয়ে বারবার খুঁচিয়ে একটা বড় ছিদ্রই করে দিল। কণ্ঠে বড্ড কৌতূহল নিয়ে জানতে চাইল, আচ্ছা একটা কথা বলুন, মানুষ তো অ্যারেঞ্জ ম্যারেজও করে, আমি উপযুক্ত ছেলে এমন করে না বলার তো কারণ দেখছি না। আপনার এক্স্যাক্ট সমস্যাটা একটু বলবেন? প্রশ্নটিতে থতমত খায় মূর্ছনা। মূর্ছনার সমস্যা মূর্ছনার আত্মসম্মান। তা এই বাদামি পুরুষটির কাছে হাস্যকর এবং অতি রঞ্জিত লাগবে স্বাভাবিক।
এদের কাছে ব্যাখ্যা করতে মন চায় না। এমন একটা বিয়ের পরবর্তী জীবনটা মানতে না পারলে ঠিক কতটা দুর্বিষহ মানসিক চাপে কাটে তা একটা মেয়ের জায়গায় নিজেকে বসিয়ে এই উদ্ধত ছেলে ভাবতে পারবে না। এ তো বিয়ে বিয়ে করছে কেবল নিজের সম্মান বাঁচানোর জন্যে। মুখে আর এসব কথা মূর্ছনা আনলো না এবং অতি দ্রুত গলা পরিষ্কার করে বলল, কারণ সেম এজের ছেলেদের আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, তাই অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমি নাই করব। সাউকি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মূর্ছনা বলে যায়, এখন নিশ্চয়ই জানতে চাইবেন কোন এজের ছেলেদের পছন্দ। তবে আসলে আমার একটু গুরুগম্ভীর বয়সী লোক পছন্দের, ছোকরা ছেলে পেলে পছন্দ নয়। তার কারণ? সাউকি হা করে বলল, তার কারণ এই এজের ছেলেগুলো অধিকাংশ নিজেরাই খুবই ব্যক্তিত্বহীনতায় ভোগে। সাংসারিক ক্ষেত্রে এরা খুবই অমেরুদণ্ডী এবং বোধ শক্তি হাঁটুর নিচে থাকে। এরা কেবল পার্টনারের থেকে এক্সপেক্টই করে, দেওয়ার বেলায় ফক্কা। যেমন কিছু উদাহরণ দিই, কম বয়সী ছেলেরা পার্টনারের থেকে স্পেস, সময়, অ্যাটেনশন কড়াই গন্ডাই বুঝে নেবে, কিন্তু নিজের দেওয়ার বেলায় আমি বন্ধুদের সাথে কক্সবাজার ট্যুরে যাব, আমার বউ আমাকে আটকাতে চায়, বাজে বউ বলেই কেন্দ্রে দেয়। এবং অল্প বয়সী ছেলেরা মোটেই স্বামী হিসেবে কেয়ারিং নয়, এগুলো আমার অভিজ্ঞতা বলে। দুনিয়া তো কম দেখিনি ভাই, আরো সমস্যা বলবো? সাউকির মুখটা সাদা কাগজের মতো হয়ে যায়। মূর্ছনা থেমে আবারও বলে, জি বুঝতে পারছি পরিস্থিতি খুবই খারাপ। আপনার এলাকায় আপনি হাঁটতে পারেন না, পিঠে পিছে বদনাম করে মানুষ। ভবিষ্যতে বউ আনার ক্ষেত্রে একটা বিরাট বাধা পাবেন। সবাই বলবে ওই ছেলে বিয়ের আগে প্রেমিকা নিয়ে ঝোপের আড়ালে ঢোকা ছেলে। আমার সাথেও সেম পরিস্থিতি তৈরি হবে। আমার স্বামীর মন খুঁতখুত করবে আমার সততা নিয়ে। সে ভবিষ্যতের ব্যাপার, তখন দেখে নেব। তাই বলে একটা ভিত্তিহীন সম্পর্কে জড়াতে চাই না। মানিয়ে নেওয়া তো দূর, আমি তো এই ট্রমা থেকেই বেরোতে পারবো না যে কিছু না করেও কেবল অভিভাবকের সম্মানের খাতিরে একটা অপবাদ মেনে নিয়ে আমি বিয়ে নামক একটা গুরুত্বপূর্ণ সম্পর্কে জড়িয়েছি। সাউকি তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে। মায়া মায়া কালো মুখটা ভীষণ কঠিন হয়েছে। মেয়েটার চোয়ালে দৃঢ় হয়ে ফুটে উঠেছে একটি বঙ্গদেশীয় মেয়ের প্রখর ব্যক্তিত্ব। এই মেয়ে সাউকি কখনো তার আশেপাশে দেখেনি। হ্যাঁ, ভাবিকে দেখেছে, তবে ভাবির মধ্যে একটা কোমল ব্যাপার আছে। এই মেয়েটা আলাদা আলাদা রকমের ধারালো। এই মেয়ের গুমর নিশ্চিতভাবে বলা যায় আর 5টা সাধারণ ছেলের ক্ষমতা নেই এই মেয়েকে বহন করার। মূর্ছনা চোখ নামিয়ে নিল। মিথ্যে মিথ্যে কথাগুলো বলে মুখটা অস্বস্তিতে ছেয়ে গেছে। এবার আস্তে ধীরে বলল, এবার অন্তত আপনি বিয়েতে না বলবেন, বোঝা গেল? সাউকির থেকে জবাবে আশা না করে মুখ ঘুরিয়ে বাইরে নামালো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। টোট ব্যাগ থেকে ছাতাটা বের করে ব্যগ্র হয়ে খুঁজতে লাগলো রিক্সা। ভীষণ তাড়াতাড়। তবে সাউকি কিন্তু জবাবটা দেয় ঠিক কয়েক গজ দূরে। রাস্তায় দাঁড়ানো ছিপছিপে কৃষ্ণময়ীকে মাথা নেড়ে বিড়বিড় করে বলে, না, বোঝা গেল না। আমি না বলবো না, আমি হ্যাঁ বলবো। মূর্ছনা রিক্সা পেয়ে যায়। সাউকি হাসে। হাসতে হাসতে আরো একবার বলে, অনেক গোমর আপনার। আপনার কম বয়সী ছেলে ভালো লাগে না, আমার বাবার গোমরওয়ালা মেয়ে ভালো লাগে। আপনি না বলতে থাকেন, আমি হ্যাঁ বলতে থাকি। দেখি কে যেতে। স্যার আসবো? আসলে আপনার থেকে সাজেশন নেওয়ার ছিল। আপনি বলেছিলেন না আসতে। নাফিয়া দরজায় উকি মেরে দাঁড়িয়ে আছে। সানভীর ফোনটা হাত থেকে নামিয়ে সরল হাসলো। অবশ্যই। ঢুকে একটা চেয়ার টেনে বসলো নাফিয়া। ঘড়িতে সময় তখন দুপুর 12:30। এই অফিসের নিয়মে একটু পর লাঞ্চ টাইম, তবে এখন রোজা। অস্বাভাবিক শুকনো লাগছে নাফিয়ার মুখটা। সানভীর একটু খেয়াল করে বলল, কোনো অসুবিধা? আপনার সেক্টর ভাগ করে দিয়েছে তো জুয়েল। টাইডাইট, নকশি কথা, খামার ও গবাদি প্রকল্প, মাশরুম, অর্নামেন্টস, মশলা, র ম্যাটেরিয়ালস। আমি ব্যক্তিগত ফান্ড দিয়ে টাকা থেকে আনাবো। আপনি পরিকল্পনা সাজিয়ে আজকের মধ্যে বিকেলে আমাকে সাবমিট করবেন। কম্পিউটারটা ঠিক হয়েছে আপনার? নাফিয়া মাথা নেড়ে বলল, একটা ব্যাপার আসলে। কোন ব্যাপার? আমি আসলে ম্যানেজমেন্টের হেড পজিশনটা থেকে নিষ্কৃতি চাইছি। বলে শাড়ির আঁচল টেনে কপাল থেকে ঘাম মুছলো। অবাক সানভীর। এই তো সকালে দুজন একসাথে অফিসে ঢুকলো, এর মাঝে কি হলো সে বুঝতে পারছে না। নাফিয়াই বলল, বাকিদের হয়তো আমাকে অ্যাজ এ হেড পছন্দ হচ্ছে না। ভারী কাচের চশমাটা খুলে সানভীর টেবিলে রাখলো। আরো অবাক গলায় বলল, কেউ কিছু বলেছে? স্যার, আমি দেখতে বোকাশোকা হতে পারি, কিন্তু তাৎক্ষণিক মানুষের মনের কথা বলে দিই। তাছাড়া তিনজনই ভীষণ ডিস্টার্ব এটা নিয়ে অফিসের প্রথম দিন থেকে। নাফিয়ার কথাগুলো শুনে হঠাৎ করে সানভীর হেসে ফেললো। বলল, হোয়াট? দাঁত গুনে কথা বলেন? আচ্ছা বলুন, আমি কি ভাবছি আপনার সম্পর্কে এখন?
নাফিয়ার এত আলাপে যেতে মন চাচ্ছে না। এখন কিছুক্ষণ আগে থেকে মেজাজটা খিচিয়ে আছে। সকালে আসার পর থেকে বাকিদের হাবভাব মোটেও স্বাভাবিক লাগেনি। মনে হয়েছে ওর পেছনে পেছনে কিছু একটা বলছে তারা। আর এইমাত্র যখন প্রকল্পের ডেডলাইনগুলো নিয়ে তাদের সাথে কথা বলতে গেল, মুখের উপর বলে দিল, বড় স্যার ডাকলে তবে মিটিং রুমে আসবে। কর্মজীবনের অভিজ্ঞতা শূন্য নাফিয়া। তাছাড়া এটি কোনো কর্পোরেট অফিস নয়, একটি মানবিক সংগঠন। নাফিয়ার মনে পড়ে না এই 1 মাসে সে কখনো হেড হয়ে ছড়ি ঘুরিয়েছে সবার উপর। কেন এই ব্যবহার ও বুঝতে পারে না। আজ ভীষণ খারাপ লেগেছে বলেই সিদ্ধান্ত নিয়েছে এই পজিশন থেকেও বেরিয়ে যাবে। বয়সে ছোট হয়েছে, সে কারণে বোধহয় নাফিয়ার কর্তৃত্ব তারা পছন্দ করছে না অফিসে। সানভীর আবারও বলল, কি হলো? বলুন, কি ভাবছি আমি? নাফিয়া দম ফেলে বলল, আপনি ভাবছেন হাউ সিলি উমেন শি ইজ। সানভীর আবার হাসলো বেশ শব্দ করে। চশমাটা চোখে পড়ে নিয়ে ভদ্রমহিলার সরল মুখটার দিকে তাকিয়ে বলল, সত্যি বলতে এটাই ভাবছিলাম। আপনি তো দারুণ দাঁত গুনতে পারেন। বাই দ্য ওয়ে, তারা কিন্তু মুখে বলেছে তারা আপনাকে পছন্দ করে না বা আপনার অবাধ্যতা করেছে। না সেরকম। তো গো অ্যান্ড ডু ইয়োর জব। তো গো অ্যান্ড ডু ইয়োর জব। এটা আপনার দেখার বিষয় নয়। আপনি দাঁত গুনে মানুষের মন পড়েন এবং আমি চোখ দেখে মানুষের মন পড়ি। আমাকেও আমার নিজের বেতনভুক্ত কর্মচারীরাও অনেকেই পছন্দ করে না। এগুলোই স্বাভাবিক। নাফিয়া চুপ করে আছে। শাড়ির আঁচলটা 2 আঙ্গুলে পেঁচিয়ে কেবল মুচড়ে চলেছে। সানভীর বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।